দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফোনটা বালিশের পাশে রেখে দিল মেহরাব। মানুষ কখনকার প্রেমে পড়ে তা কেউ আগে থেকে জানে না। মেহরাবও জানত না কখন যে সাবিহার প্রেমে পড়ে গেছে, বুঝতেও পারেনি। এমন এক মেয়েকে তার ভালো লেগে গেছে, এই ভাবনাতেই বিরক্ত হলো সে। নিজেকে কতবার কড়া করে শাসন করেছে, কিন্তু মন তো কারো শাসন মানে না। মেহরাবের মনও মানেনি। শেষমেশ সে সাবিহার প্রেমে পড়েই গেল। রাত গভীর, চোখ বন্ধ করে শুয়ে আছে মেহরাব, কিন্তু মাথায় ঘুরছে শুধুই সাবিহার কথা। তার পরিবার বলতে মা, বাবা আর এক বোন। যদিও বোনের বিয়ে হয়ে গেছে, এখন থাকে শ্বশুরবাড়িতে। বহু চেষ্টা করেও ছেলের বিয়ে দিতে পারেননি মা বাবা। একসময় হালি ছেড়ে দিয়েছেন তারা। মেহরাবের মা ছেলে অন্তপ্রাণ। মেহরাব ছাড়া তার একদিনও চলে না। শুধু মায়ের জন্যই বিদেশে ভালো চাকরির সুযোগ পেয়েও বহুবার হাতছাড়া করেছে সে। মেহরাব ভাবছিল যদি কানাডা চলে যেত কেমন হতো জীবনটা, কিন্তু মাকে কি আদৌ বোঝানো যাবে? ভাবনার অতলে ডুবে ডুবে একসময় ঘুমিয়ে পড়ল মেহরাব। ভার্সিটির প্রথম দিন আজ। আয়নার সামনে দাঁড়িয়ে চোখে কাজল দিচ্ছে ওরা। ঘরে নিঃশব্দ একটা উত্তেজনা। চেয়ারে বসে আরিশ একদৃষ্টে তাকিয়ে আছে তার দিকে, চুপচাপ, মনোযোগী। বরাবরের মতোই ভদ্র কালো রঙের পোশাকে সুসজ্জিত, যেন এক নিখুঁত অভ্যস্ততা। তোমার সাজগোজ নষ্ট হয়ে যাবে এখন, নরম কণ্ঠে বলে উঠল আরিশ। চেয়ার থেকে উঠে ধীরে ধীরে এগিয়ে এলো ওরার দিকে। ওরা কিছুটা অবাক হয়ে পেছনে ফিরে তাকালো। তার পরনে হালকা মিষ্টি রঙের থ্রি পিস, ঠোঁটে মেরুন লিপস্টিক, কানে কুন্দনের ছোট দুল, চোখে গাঢ় কাজল। সব মিলিয়ে সে যেন সকালবেলার এক স্নিগ্ধ অনুভূতির মতো। খোলা চুলগুলো এলোমেলো হয়ে আছে কিছুটা, তবে ওরা চুলগুলো আশ্রে নিতে লাগলো এবার। আরিশ থেমে দাঁড়ালো ওরার কাছাকাছি, চোখে একরাশ প্রশ্রয়। কেন? কারণ আজ তোমাকে অসহ্য রকম হট লাগছে। ওরার কোমর ধরে তাকে এক ঝটকায় কাছে টেনে নিল আরিশ। প্লিজ, এখন না। সাজগোজ নষ্ট হয়ে গেলে বের হব কিভাবে? হোক না। এমন সেজেগুজে যাচ্ছ কেন? আমি ছাড়া আর কেউ তোমার এই রূপ দেখবে না। আরিশের কণ্ঠে ছিল এক ধরনের দাবি। কই সাজলাম? কেবল লিপস্টিক আর কাজল দিয়েছি। কাজলের দরকার নেই, মুছে ফেলো, রাতে দিও, আমি দেখব। ওরা বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিল। সবসময় এমন হুকুম, এমন দখলদারি ভালো লাগে না তার। কিন্তু কি বা করবে? আরিশের কথা না শুনলে পরে বাড়বে ঝামেলা। একটা তপ্ত নিঃশ্বাস ফেলল ওরা। ঠোঁটের কোণে জমে থাকা অভিমান চেপে রাখার চেষ্টা করল। ঠিক আছে, নরম কণ্ঠে বলল ওরা। চোখের কাজল মুছে ফেলতে শুরু করলো। সময় লাগলো কিছুটা। এ ফাঁকে আরিশ যেন এক একটা দৃশ্য গিলছে চোখে। ওরাকে ভালো করে দেখে নিচ্ছে সে, একটা না। আজ রাতে আর তোমার নিস্তার নেই পাখি। চোখ আধবোজা হয়ে ফিসফিসিয়ে বলল আরিশ। আমি আর নিজেকে সামলাতে পারছি না। লাজুক মুখে মাথা নিচু করে রইল ওরা। 9টা বাজছে। দেয়াল ঘড়ির কাঁটা যেন তাগাদা দিচ্ছে ভার্সিটিতে যেতে হবে। সেটা রাতে দেখা যাবে, এখন চলুন। ওরা চোখ তুলে বলল, ঠোঁটে অল্প হাসি। আরিশ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তুমি বুঝবে না। কি বুঝবো না? চোখের সামনে এমন সুন্দরী বউ থাকার পরও আদর করতে না পারার যন্ত্রণাটা। কেন বুঝবো না? কারণ তুমি পুরুষ নও। ওরা হেসে উঠল, প্রাণখোলা ঝরঝরে সে হাসিতে যেন সকাল নামে ঘরে। আরিশ এক দৃষ্টে তাকিয়ে থাকলো মুগ্ধ হয়ে। বুঝলাম, এখন চলুন, দেরি হয়ে যাচ্ছে। যাওয়ার আগে হঠাৎ করে আরিশ ওরার ঠোঁটে একটা আলতো চুমু এঁকে দিল। তারপর ভালোবাসায় মেশানো এক মৃদু কামড় বসালো। ওরা একটু চমকে উঠল, কিন্তু কিছু বলল না। যেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার চলছে। চলো। হাতে হাত ধরে ঘর থেকে বেরোলো দুজন। ড্রয়িং রুমে যেতে তাসলিমা খাতুনের মুখোমুখি হলো তারা। তোমার সাথে কথা ছিল আরিশ, গুরুত্বপূর্ণ। তাসলিমা খাতুন বেশ থমথমে গলায় বললেন কথাগুলো। সন্ধ্যায় কথা হবে, এখন লেট হচ্ছে চাচি। ঠিক আছে। আরিশ আর না দাঁড়িয়ে ওরাকে নিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। তাসলিমা খাতুন একা একা দাঁড়িয়ে রাগে ফুঁসছেন। কথা বলার সময় নেই, কিন্তু বউকে ইউনিভার্সিটিতে পৌঁছে দেওয়ার মতো সময় ঠিকই আছে। গাড়ি চলছে। ওরা চুপচাপ জানালার কাছে চোখ রাখল। বাইরের দৃশ্যগুলো একটার পর একটা সরে যাচ্ছে, ঠিক যেন তার ভেতরের অনুভূতির মতোই নীরব, অনিঃশেষ,
যেতে যেতে কোনো কথা হলো না দুজনের মধ্যে, শুধু নিস্তব্ধতা, মাঝে মাঝে গাড়ির টায়ারের শব্দ। ভার্সিটির গেটের সামনে থামলো গাড়ি। ওরার ঠোঁটের কোণে হাসি ফুটল। আরিশ এক নজর তাকালো সেদিকে, তারপর লম্বা নিঃশ্বাস ছাড়ল কয়েকবার। ওরা অন্য কোনো বিষয়ে খুশি হয়ে হাসলেও হিংসা হয় আরিশের। মনে হয় ওরা একমাত্র তার জন্য হাসবে, অন্য কিছুর জন্য নয়। অদ্ভুত ভাবনা। চলো ক্লাসে পৌঁছে দিয়ে আসব। দরকার নেই, আপনার লেট হচ্ছে না, আপনি যান, আমি চলে যাব। কারোর সাথে অপ্রয়োজনীয় কথা বলবে না। ভুরু নাচিয়ে বলল আরিশ। শিওর? হ্যাঁ, শুধু বন্ধুদের সাথে কথা বলবো, তবে সীমিত। গুড গার্ল। তাহলে ঠিক আছে, আমারও লেট হচ্ছে, মিটিং আছে জরুরি। হাতঘড়ির দিকে এক নজর তাকিয়ে ব্যস্ত সমস্ত ভঙ্গিতে বলল আরিশ। তারপর গাড়ির দরজা খুলে দিল। ওরা গাড়ি থেকে নামতেই যাবে এমন সময় হাত টেনে ধরল আরিশ। কি? ওরার প্রশ্নের জবাব না দিয়ে তার কপালে চুমু খেলো আরিশ। এখন যাও, সোজা ক্লাসে যাবে, আর হ্যাঁ, ক্লাস শেষে কল করবে। আচ্ছা, সাবধানে যাবেন। ওকে। গাড়ির দরজা বন্ধ করে দিল আরিশ। ওরা এখনও রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। এক অদৃশ্য টানে আরিশের গাড়ি দৃষ্টির আড়াল হওয়ার আগ পর্যন্ত ওভাবেই দাঁড়িয়ে রইল সে। তারপর স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। ভার্সিটির গেটের দিকে তাকে মুচকি হাসল। এর মধ্যে আকাশের সাথে দেখা হলো তার। এদিকে আসছে সে। ওরা দ্বিধায় পড়ে গেল আকাশের সাথে কথা বলবে কিনা ভেবে। বলা তো উচিত, আরিশ যা করেছে তাতে ওরারও ক্ষমা চাওয়া দরকার। এসেছো তুমি? আকাশ নিজে থেকেই কথা বলল। হ্যাঁ, কেমন আছো? এই তো ভালোই। তুমি? হ্যাঁ, ভালো আছি। চলো ক্লাসে যাই। আরে দাঁড়াও, তোমার বর্তনী এখানে? চলো না, দোকানে বসে চা খেতে খেতে আড্ডা দিয়ে একটু। ক্লাস শুরু হতে তো এখনো দেরি আছে। আকাশের প্রস্তাবটা মন্দ না, তবে ওরা তো আরিশকে কথা দিয়েছে সোজা ক্লাসে যাবে। কিন্তু আকাশকেও কিভাবে না বলবে? ওরাকে অন্যমনস্ক হয়ে থাকতে দেখে আকাশ আবারও বলল, আরে এত ভাবছো কেন? চলো তো। আকাশ এসে হাত ধরল তার। ওরা খানিকটা অন্যমনস্ক ছিল, সুতরাং আপত্তি করল না। তবে কিছু দূর গিয়ে নিজে থেকে হাতটা ছাড়িয়ে নিল। তারপর পাশাপাশি হাঁটতে লাগলো দুজন। রাস্তার ওপাশে একটা ছোট চায়ের দোকানের দিকে এগোলো তারা। আকাশ ওরাকে সেখানে বসতে বলল। ওরা বেঞ্চিতে বসে চারপাশে তাকালো। এদিকে আকাশ একটু দূরে গিয়ে ফোনটা বের করলো পকেট থেকে। কোনো একটা নাম খুঁজে নিয়ে একবার চারপাশে নজর বুলিয়ে চুপি চুপি কল করলো কাউকে। এখন আসুন, চায়ের দোকানে আসছে ওরা। ওপাশ থেকে কিছু একটা বলে কল কাটা হলো। আকাশের ঠোঁটের কোণে রহস্যময়ী হাসি। মিনিট 5 হলো আকাশ গেল, কিন্তু এখনো ফিরছে না। দোকানদার ওরাকে চা দিয়েছে, একা একাই চা খাচ্ছে সে। আকাশের চায়ের কাপটা পাশে রাখা আছে। এর মধ্যে আকাশ চলে এলো। কোথায় গিয়েছিল আকাশ? আরে এমার্জেন্সি, বুঝতে পেরেছ? হাতের ইশারায় কিছু একটা বোঝালো আকাশ। ওরা ইতস্ততভাবে মাথা নাড়ল। নাও চা খাও, আমার প্রায় শেষ হয়ে এসেছে। আমাকে রেখে একাই খেলে? ইটস ভেরি ব্যাড ওরা, আকাশ মজার ছলে বলল। মামা ওরাকে আরেক কাপ চা দিন তো, বেশি করে লিকার দিবেন। শেষের কথাগুলো দোকানদারকে উদ্দেশ্য করে বলল আকাশ। ওরা বিপাকে পড়েছে। চা পছন্দের হলেও এই মুহূর্তে আর খেতে ইচ্ছে করছে না, কিন্তু নাও বলতে পারছে না। কেন যে আগে আগে একা খেতে গেল সেই ভেবে বিরক্ত লাগছে এখন। কিছুক্ষণের মধ্যেই দোকানদার চা দিল। লেট হচ্ছে আকাশ, চা শেষ হলেই চলে যাব। ওকে? হ্যাঁ হ্যাঁ, পাক্কা। আকাশ এসে চায়ের কাপে চুমুক দিতে দিতে কথা বলছে। ওরা খুব এনজয় করছে সব কিছু। কতগুলো দিন পর এভাবে প্রাণ খুলে বাঁচতে পারছে ওরা। ম্যাম, আচমকা কারো ডাকে পেছন ফিরে তাকালো ওরা। আকাশও তাদের দিকে তাকিয়ে আছে। দুজন ভদ্রলোক, ফর্মাল পোশাক পরে আছে তারা। ওরা বসা থেকে উঠে দাঁড়ালো। কৌতূহলী হয়ে শুধালো ওরা, আপনারা কারা? আরিশ স্যার অ্যাক্সিডেন্ট করেছে ম্যাম, আমরা ওনার পরিচিত। অজ্ঞান অবস্থায় উনি শুধু বারবার আপনার নাম নিচ্ছেন, প্লিজ আমাদের সাথে চলুন। বুকটা কেমন ধক করে উঠল ওনার। আরিশের অ্যাক্সিডেন্ট হয়েছে? ওরা কিছু বিচার বিবেচনা না করে বলল, আমি যাব, ওনার কাছে নিয়ে যান আমাকে। আকাশ বলল, আমিও যাচ্ছি সাথে, চলো। দুই ভদ্রলোক আকাশ ও ওরাকে গাড়িতে তুলে নিল। গাড়ি চলতে লাগলো তার আপন গতিতে। ওরা সমানে কেঁদে যাচ্ছে। মাথা কাজ করছে না তার। আরিশের যদি কিছু হয় তাহলে? আর কত দূর? কোথায় আছে আরিশ?
আকাশ ও দুই ভদ্রলোক একে অপরের দিকে মুখ চাওয়াচাই করল একবার। তারপর আচমকাই একজন অরার মুখে একটা রুমাল চেপে ধরল। মুহূর্তের চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসতে লাগলো তার। জ্ঞান হারালো অরা। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে। ফরেনারের সঙ্গে মিটিং শেষ করা মাত্রই কেবিনে প্রবেশ করলো আরিশ। চেয়ারে বসে অস্থিরতায় নড়ে উঠে ফোন হাতে নিল। না, ওরা এখনো কল করেনি। অদ্ভুত লাগলো আরিশের। প্রথম দিন তো এতটা দীর্ঘ সময় ক্লাস হওয়ার কথা নয়। তৎক্ষণাৎ অরার নম্বরে ডায়াল করলো সে। বেজে বেজে কল কেটে গেল, কিন্তু অন্য পাশ থেকে রিসিভ হলো না। মেজাজটা খারাপ হয়ে গেল আরিশের। আবারও কল দিল। এবার ফোন বন্ধ বলছে। হঠাৎ মাথায় যেন আগুন জ্বলে উঠল। বসা থেকে উঠে দাঁড়ালো। সবকিছু রেখে ইউনিভার্সিটির দিকে ছুটে গেল সে। দুপুরে তীব্র রোদ মাথার ওপর পোহালেও ওরা চেয়ারে বসে রয়েছে, হাত পা বাঁধা, অচেতন নয়, একটু ঝিমিয়ে আছে। ধীরে ধীরে চোখ মেলে চারপাশে তাকাতে লাগলো। পুরনো ঝকঝকে ছাদের ছায়াযুক্ত একটি বাড়ির উঠোনে সে রয়েছে। চারপাশে ঘিরে বাড়ি আর মাঝখানে উঠোন। শহরের মধ্যে এমন জায়গা থাকা মুশকিল, অর্থাৎ শহর থেকে অনেক দূরে কোনো এক নিস্তব্ধ স্থানে বন্দী রয়েছে সে। হঠাৎ মনে এলো আরিশের কথা। তার দুর্ঘটনার খবরে ওরার বুক টেনে উঠল। চেঁচিয়ে উঠল সে, কেউ আছেন? কে আছেন? আমাকে এভাবে আটকে রেখেছেন কেন? আরিশ কোথায়? বেশ কয়েকবার চেঁচালো ওরা। তারপরই সেই লোক দুজন একটা ঘর থেকে বেরিয়ে এলো। এখানে চেঁচামেচি করে কোনো লাভ নেই মামুনি। তোমার আরিশ তো ঢাকায় আছে, সুস্থ আছে, কিন্তু তুমি সুস্থ থাকবে না আর। কথাটা বলে দুজনে বিশ্রীভাবে হেসে উঠল। এদের নাম কালু ও কালাম, চৌধুরীদের পোষা গুন্ডা। রহমান চৌধুরী ও ফারুক চৌধুরীর আদেশে ওরাকে এখানে নিয়ে আসা হয়েছে। আকাশের সাহায্যে কাজটা সহজ হয়েছিল। বিনিময়ে ফারুক চৌধুরী আকাশকে অনেক টাকা পয়সা দিয়েছে। যদি এসব কিছুই জানে না ওরা। কালু আর কালামের কথায় ওরার কাছে এটা স্পষ্ট যে তারা খারাপ মানুষ। তার রাগ হচ্ছে ভীষণ। কেন যে বোকার মতো এদের সাথে এলো। আকাশ, আকাশ কোথায়? কি করেছিস ওর সাথে তোরা? হাসতে লাগলো ওরা দুজন। ওরা নড়েচড়ে নিজেকে চেয়ার থেকে ছাড়াতে চাইল কিছুক্ষণ, কিন্তু কোনো লাভ হলো না। আমরা কিছু করিনি তার সাথে, উল্টো সে আকাশই তোকে এখান পর্যন্ত নিয়ে আসতে সাহায্য করেছে। বোকামে, বন্ধু নির্বাচনে সচেতন হতে হয়। অবাক হলো ওরা। আকাশ এমন কিছু করতে পারে বিশ্বাস হচ্ছে না ওর। কিন্তু বাস্তবতা তো এটাই যে আকাশের জন্য ক্লাসে না গিয়ে চায়ের দোকানে গিয়েছিল সে। ওরা কাঁদছে। আরিশের কথা শুনলে আজ তাকে এমন বিপদে পড়তে হতো না। আমাকে আটকে রেখে কার কি লাভ হবে? প্লিজ আমাকে যেতে দাও। কালু এগিয়ে এলো ওরার দিকে। ওরার খোলা চুলে নাক ডুবিয়ে নিঃশ্বাস ছাড়ল সে। ঘৃণায় শরীর ঘিনঘিন করে উঠল ওরার। আমাদের লাভ হলো টাকা। তোকে ঠিকানা লাগাতে হবে আমাদের, মানে কবরে পাঠাবো, তবে ওপর থেকে অর্ডার আসার পর। কিন্তু দাড়ি চুলকে হাসতে লাগলো কালাম। কালু ওরার চুলগুলো নেড়ে ছেড়ে দিতে দিতে বলল, কিন্তু মরার আগে অনেক আদর পাবি তুই। মাত্র যৌবনে পা রাখলেই একটু এনজয় করে মরবি না হয়। আমরা দুজন তোকে অনেক সুখ দেব। কি বলিস কালাম? তারা দুজন একসাথে হেসে উঠল। ওরার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছে। মাথা ঘুরছে। মনে হচ্ছে জ্ঞান হারাবে সে। চোখ বন্ধ হয়ে আসার আগ পর্যন্ত আরিশের মুখটা মনে পড়তে লাগলো তার। ইউনিভার্সিটির গেটের বাইরে দাঁড়িয়ে আছে গাড়ি। একটু আগে ভার্সিটির মূল ফটকে প্রবেশ করলো আরিশ। কিন্তু সেখানে গিয়ে যা শুনল তাতে মাথায় রক্ত চড়ে গেছে তার। ওরা আজকে ভার্সিটিতে আসেনি। ভয় রাগে পাগল পাগল লাগছে তার। হঠাৎ শরীর ঠান্ডা হয়ে আসছে তার। হাত পা কাঁপতে শুরু করেছে। মাথার ভেতর হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু কোনো উত্তর পাচ্ছে না সে। অবিশ্বাস আর উৎকণ্ঠায় দ্রুত ভার্সিটির বাইরে বেরিয়ে এলো আরিশ। হাঁটু চাটাচ্ছে, হৃদয় ব্যথায় ভরাক্রান্ত। ফোন তুলে ওরার বাবার বাড়ি ডায়াল করলো। নয়না ফোন রিসিভ করলো। আরিশের কণ্ঠে আটসাট কাঁপন। হ্যালো, কে? ওরা গেছে তোমাদের কাছে? আপু কই না তো? ওর নাচ ভার্সিটিতে যাওয়ার কথা ছিল। ভাইয়া গতকাল রাতের জন্য খুশিতে কল করেছিল, মায়ের সাথে কথা বলল। আরিশ সব কিছুই শুনতে পারল না। ওরা ও বাড়িতে যায়নি মানে কিছু ঠিক নেই। নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে মেয়েটার। মনের ভিতর একটা অজানা আতঙ্ক ছড়িয়ে গেল। চিৎকার করে উঠল আরিশ।
আশেপাশের সবাই অবাক হয়ে আরিশকে দেখতে লাগলো। ভাবলো ভদ্রলোক উন্মাদ হয়ে গেছে। পরপর 3 বার কোথায় কোথায় যেন কল করলো আরিশ। কথা হলো তাদের সাথে। তারপর আশেপাশের সবগুলো দোকানে অর্ডার ছবি দেখাতে লাগলো। 4 দোকানে অর্ডার ছবি দেখাতেই চিনতে পারলো দোকানদার। আরিশ উত্তেজিত হয়ে ভদ্রলোকের কলার চেপে ধরে রাগে চিবিয়ে চিবিয়ে বলতে লাগলো, কখন এসেছিল ওরা, আর কার সাথে? একা? একটা ছেলের সাথে এসেছিল সকালে, আকাশ না আয়ুষ তার নাম। দুজনে চা খেলো, তারপর একটা বড় গাড়িতে চড়ে বসলো। এর চেয়ে বেশি কিছু আমি জানি না। দোকানদার ভয়ে ভয়ে বলল কথাগুলো। আরিশের চোখে যেন কোনো মৃত্যু পরীর ছায়া নেমে এসেছে, যে কেউ দেখলে ভয় পাবে। এর মধ্যে তালহা উপস্থিত হলো সেখানে। আরিশকে দোকান থেকে বের করে আনলো। ঘন ঘন নিঃশ্বাস ফেলে নিজেকে সামলাতে চেষ্টা করলো আরিশ। ভাইয়া প্লিজ শান্ত হ, ভাবিকে ঠিক পেয়ে যাব, হয়তো বন্ধুর সাথে কোথাও গিয়েছে। না তালহা, ওরা কখনো এমন কাজ করবে না। আকাশের মধ্যে ঘাপলা আছে, ওকে আগের বাড়ি জানে মেরে ফেলা দরকার ছিল। ভুল হয়ে গেছে আমার। আগে আমার ওরাকে পাই, তারপর ওকে এত ভাগ করে কাটবো যে ওর লাশ পর্যন্ত খুঁজে পাবে না কেউ। আরিশ কথা শেষ করেই গাড়িতে উঠে বসলো। তালহা কি বলবে বুঝতে পারছে না। আরিশকে এরকম ভয়ঙ্কর রূপে কখনো দেখেনি সে। কথা বলতেও ভয় লাগছে ওর। আজকে নিশ্চিত খুনোখুনি লেগে যাবে। কিন্তু ওরা ভাবি কোথায়? চিন্তায় মাথা ধরে গেছে তালহার। আরিশ গাড়ি চালাচ্ছে, চোখ থেকে নিঃশব্দে জল গড়িয়ে পড়ছে তার। রক্তবর্ণ চোখে যেন আগ্নেয়গিরির লাভা। ভাইয়া, আমরা কোথায় যাচ্ছি? আকাশের বাড়ি। ও সব কিছু জানে। তালহা চুপ করে রইল। কিছুক্ষণের মধ্যে একটা কল এলো আরিশের ফোনে। অবস্থা বেগতিক দেখে তালহা ড্রাইভ করতে লাগলো। কল রিসিভ করলো আরিশ। স্যার, চৌধুরীরা করেছে সব। তারাই ম্যাডামকে কিডন্যাপ করিয়েছে। কান দিয়ে গরম ধোঁয়া বেরোচ্ছে আরিশের। খবর লাগা কোথায় রেখেছে ওরাকে। আমার খবর চাই, নইলে সব শেষ করে ফেলবো আমি। ওপাশ থেকে কল কেটে দিল। আরিশের পাগল পাগল লাগছে, ভীষণ অসহায় মনে হচ্ছে নিজেকে। কেন যে সকালবেলা ওরাকে ক্লাসে পৌঁছে দিয়ে এলো না, সে আফসোসে কলিজে পুড়ে যাচ্ছে তার। চৌধুরী ইন্ডাস্ট্রির কথা মনে পড়তে চল শক্ত হয়ে এলো আরিশের। হাত মুষ্টিবদ্ধ হলো। ফারুক চৌধুরী ও রায়হান চৌধুরীর ব্যবসায় না পেরে এরকম কিছু করবে দুঃস্বপ্নেও ভাবেনি আরিশ। এবার আরিশও তাই করবে যা চৌধুরীরা করল। সম্মানের বিনিময়ে সম্মান।